স্বামীর কাছে শুধু রাতের উপভোগের জন্যই ছিলাম আমি, আর আমার নরম দেহটাই ছিল তার পছন্দের তালিকায়। কিন্তু আমার যে রাতের সুখ ছাড়া আর কিছুই চাই সেটা তার বোঝার ক্ষমতা হয় নাই। আমার নাম নিশি। আজ থেকে 1 বছর আগে শফিকের সাথে আমার পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। বিয়ের কয়েক মাস খুব ভালোভাবে সময় কাটলেও এখন যেন তা শুধুই স্বপ্ন। আজ আমি 5 মাসে প্রেগনেন্ট, কিন্তু আমার ভালো মন্দ দেখাশোনার মতো কেউ নেই। শফিক আছে শুধু চাকরির ব্যস্ততায়। বিয়ের 1 বছর পর বাচ্চা নিয়েছি। সে চাইনি আমি এক্ষুনি বাচ্চা নিই, কিন্তু বাধ্য হয়েই আমাকে বেবিটা নিতে হয়েছে। ভেবেছিলাম বাচ্চা নিলে হয়তো আমার প্রতি তার একটু মায়া কাজ করবে, কিন্তু 5 মাসের অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও আজ আমাকে তার বাড়ির যত কাজ আছে, কুয়ো থেকে পানি তোলা, কাঁচা ঘর, কতদিন পর পাশের পুকুর থেকে মাটি এনে সারা বাড়ি নেপা দেওয়া, রান্নার জন্য যত মশলা সব পাটায় ফেসানো, তারপর 3 বেলা রান্না, এটা তো প্রতিদিনের রুটিন মাফিক কাজ। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তবু তাদের কাজ শেষ হয় না। রাতে আবার শাশুড়ির পা টিপে দিতে হবে। এখন কারেন্ট আসে নাই এই এলাকায়, তাই রাত ভরে শাশুড়িকে হাত পাকা দিয়ে বাতাস দেওয়া যেন নিত্যদিনের কাজ। বাড়িতে শুধু শ্বশুর শাশুড়ি আর আমি থাকি। কাজের ব্যস্ততার কারণে শফিককে থাকতে হয় বাইরে। শফিক একটা প্রাইভেট কোম্পানিতে মোটামুটি 20,000 টাকার বেতনে চাকরি করে, আর তার চাকরি দেখেই আমার বাবা মা কিছু না ভেবেই প্রস্তাব দেওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু শফিক যে কেমন তা আমার পরিবারের এখনো জানতে পারি নাই। মাঝে মাঝে মাকে বলে ধৈর্য ধরে থাকো, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন শফিক আমায় বিয়ে করে তখন আমার পরিবারকে বলেছিল যেখানে চাকরি করে সেখানে বাসা ভাড়া করে থাকবে। আজ যদি এই কথা শফিককে ফোন দিয়ে বলতে চাই, আমার উপর আরও চড়াও হয়। আজ শফিকের সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু বিয়েটা মোটেও তার সাথে হওয়ার কথা ছিল না। বাবা মায়ের মতো কে গুরুত্ব দিয়ে বিয়েটা করেছি। তবে কেন আমার জীবনে এত কষ্ট? আমি যখন বাপের বাড়ি থেকে বিয়ের পর শ্বশুরবাড়ি আসি, তখন আমার নিজের জন্মস্থানকে পরস্থান করে তারপরে এসেছি, আর শ্বশুরবাড়িকে এক নিমেষে আপন করে নিতে চেয়েছি। কিন্তু ভাগ্য আমাকে একটা নিকৃষ্ট পরিবারের কাছে ধার করিয়েছে, যারা আমাকে কাজের মেয়ে আর ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করে। কোনো কাজ করতে একটু দেরি হলে উঠতে বসতে খোঁটা দেবে, আর আমার স্বামী নামক কাপুরুষটা পরিবারের কথায় ওঠে আর বসে। বড় আফসোস হয় যখন ভাবতে থাকি কেন আমাকে এসএসসি পাশ করার পরেই বিয়ে দেওয়া হলো। আমি তো আরও অনেক পড়তে চেয়েছিলাম। ঈদের ছুটিতে শফিক বাড়িতে এসেছে, আর পাশের রুম থেকে শুনতে পাচ্ছি শাশুড়ি ছেলের কাছে বিচার দিচ্ছে আমি নাকি সারাদিন একটাও কাজ করি না, নবাবের বেটির মতন ঘুম পাড়ি আর খাই। তখন কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আর কত কাজ করলে তাদের মন পাওয়া যাবে তা আমি সঠিক জানা নেই। তার নিজের মেয়ে হলে কি এইভাবে আমাকে দিয়ে কাজ করিয়ে মিথ্যে কথা বলতে পারতো? রাত হয়েছে। শফিকের কাছে কেঁদে কেঁদে বলছি আমাকে শহরে নিয়ে চলো, এখানে সারাদিন কাজ করতে হয়, আর আমার এখন তো একটু বিশ্রামের দরকার। তুমি বুঝতে পারো না? মা বলল সারাদিন কোনো কাজই করো না, কার কথা বিশ্বাস করব? তোমাকে শহরে নিয়ে যেতে পারবো না আমি, এখন নিতে পারবো না। তো যখন বিয়ে করলে তখন বললে কেন? রাতের বেলা তো ঠিকই আমাকে প্রয়োজন পড়ে। বেশি কথা বললে কিন্তু মেজাজ গরম হবে। নিশি কথা বলা অফ করে অন্যদিকে মুখ করে শুয়ে পড়েছে। রাগ করে সেদিন আর সারা রাত কথা হয়নি। পরদিন রাতে শফিক সাহেবের মাথা ঘুরছে। এতদিন পর বাসায় এসছে, বউকে কাছে পেতে চাচ্ছে। বারবার নিশিকে বলা সত্ত্বেও নিশি কোনোভাবেই রাজি নয়, কারণ সে 5 মাসের অন্তঃসত্ত্বা। আর রাজি না থাকাতে শফিকের মাথায় রক্ত উঠে গেল। ইচ্ছে মতো নিশিকে বকাঝকা শুরু করলো, আর নিশির চোখের পানি যেন একমাত্র সম্বল। সকালের যত কাজ আছে সব শেষ করে নিয়েছে নিশি। দেখতে পেল তাদের বারান্দায় উঠানে বসে পাশের বাসার সুলতানা ভাবি, আর শাশুড়ি মুচকি মুচকি হাসছে। তখন নিশি গিয়ে বলল, এত হাসি যে কি করে আলোর নিচে চাপা পড়ে আছে ভাবিজির দীর্ঘশ্বাস আর চোখের জলে, তা কখনোই বুঝতে পারিনি। নিশির কথাটা সুলতানাকে অনেক ভাবিয়ে তুলল। কথাটার মানে ঠিক বুঝতে পেরে চুপ হয়ে গেল, কারণ নিশি জানে সুলতানার স্বামীর কিছু ডিফেক্ট আছে। তার নিটফলস শূন্য, ইস্যুলেস দম্পতি, মোটামুটি অনেক সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও অসুখী। সুলতানা অনেক খেপেছিল তার স্বামীর উপরে, বাচ্চা করে, কিন্তু কি আর করার, কোনো লাভ হয়নি। তার উপর আবার স্বামী ওনাকে স্যাটিসফাই করতে পারে না ঠিক মতো। এখন নজর শফিকের উপরে পড়তে পারে। শফিকের বয়সও বেশি নয়,
চেহারাটাও বেশ, তাই নিশির সন্দেহের পরিমাণটা একটু বেড়েই চলেছে। নিশি দেখতে পেল শফিক কারোর সাথে কথা বলছে। ঘরে গিয়ে দেখে শফিক তার বন্ধু সুজন দুজনে মিলে গল্প করছে। সুজন বলতে লাগলো, ভাবিকে দিয়ে এখন কাজ করাস কেন? তার তো এখন এগুলো কাজ করা ঠিক না। কাজ করবে না তো বসে বসে খাওয়ার জন্য তো বিয়ে করিনি। কথাটা বলে শফিক বাজারে যাওয়ার জন্য হাতে ব্যাগ নিয়ে রওনা হয়েছে। আর সুজনকে বলল, থাক, দুপুরে খাবার খেয়ে তারপর যা। সুজন বসে আছে রুমে। নিশি ঘরে এসে এক কথা দু কথা বলতে বলতে মনের যত আবেগ আছে সব বলতে লাগলো। আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু বাবা মা সবসময় আমাকে নিয়ে ভাবতো বড় হয়েছি কখন যেন ফুরুত হয়ে যাই, মানে কোনো গুন্ডা বদমাইশের ছেলের কপ্পরে পড়ে কখন যেন চলে যাই। কারণ আমি দেখতে যে অনেক সুন্দরী তা তো বুঝতেই পারছেন। কত ছেলে আমার পিছনে পিছনে ঘুরছে, হিসাব করে রাখলেও মনে রাখা অসম্ভব না। এত শত ভেবেই যেই একটু চাকরিওয়ালা ছেলে পেল, ভালোভাবে তাদের পরিবারের ব্যবহার না দেখেই আমার বিয়ে দিয়ে দিল। আর এখন দিনের পর দিন শুধু অশান্তি বেড়েই চলেছে। শারীরিক চাহিদার বাইরেও মনের যে একটা চাহিদা আছে সেটা কখনো শফিক বুঝতেই পারছে না। এইটুকু কথা বলে শেষ করেছে, কিন্তু শফিক যে মানিব্যাগটাই রেখে গেছে তা নিশির জানা ছিল না। মানিব্যাগের জন্য শফিক বাড়িতে এসে দেখে নিশি কাজ বাদ দিয়ে সুজনের সাথে কথা বলছে। অমনি নিশির সামনে গিয়ে ঠাস করে পা দিয়ে 5 মাসের অন্তঃসত্ত্বা পেটের মধ্যে লাথি মেরে দিল। নিশি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল আর ব্যথায় কাতরাতে লাগলো। সুজন আহমক হয়ে গেল, থতমত হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়ে গেল কিছু বুঝতে পারছে না। কেমন জানোয়ার হলে কেউ পেটে লাথি মারতে পারে? সাথে সাথে আশেপাশে যত লোক ছিল সব লোক শফিককে গালিগালাজ করতে শুরু করলো। শফিক চুপচাপ দাঁড়িয়ে আছে আর আর্তনাদ দেখছে। একবারের জন্য ওর চোখে আফসোস দেখছে না কেউ। কিন্তু নিশির অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। হয়তো লাথিটা আস্তে মারতে চেয়েছিল, ভুল করে জোরে হয়ে গিয়েছে। আস্তে আস্তে নিশির চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে। সবাই যার যার মতো নিশির হাত পা টিকতে লাগলো। আর পরে গিয়ে মাথাটা লেগেছে চেয়ারের এক কোণায়, যার জন্য মাথা ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে। সবাই বলাবলি করছি, এত নিষ্ঠুর স্বামী হতে পারে? শফিক তো এমন ছিল না। নিশির জ্ঞান নেই, হাত পা একদম ছেড়ে দিয়েছে। কখন জানি জীবন নামের পাখিটা ফুরুত করে চলে যায়। সবাই ভয় পেয়ে গিয়েছে কি থেকে কি হয়ে যায়। আর জ্ঞান হারাবার পর নিশির সাথে কি ঘটেছে কিচ্ছু মনে নেই। গ্রাম্য ডাক্তার কি খবর দেওয়া হয়েছিল, যেহেতু অন্তঃসত্ত্বা তাই ভয়ে সে সামান্য ওষুধ পর্যন্ত দেয়নি, যদি ওষুধ পেটের বাচ্চার কোনো ক্ষতি করে দেয়। গ্রাম্য ডাক্তার নিশির অবস্থা দেখে সাথে সাথে হাসপাতালে নেওয়ার জন্য বললেন। যেহেতু বালুচর তাই হাসপাতালও অনেকটা দূরে আর রাস্তাও বেশি ভালো না। এদিকে নিশির অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। মরে গেলে জেল হাজত নিশ্চিত। ভয় তাড়াহুড়ো করে সিএনজি নিয়ে হাসপাতালে যায়। সুজন এই অবস্থা থেকে সাথে সাথে ফোন দেয় নিশির বাড়িতে। খবর পেয়ে সাথে সাথে নিশির মা, বাড়ির লোকজন আর পুলিশ নিয়ে রওনা হয় হাসপাতালে। পুলিশ নেওয়ার কারণের আগেও নিশিকে অনেক অত্যাচার করেছে তার শাশুড়ি, তবুও কিছু বলেনি, শুধু নিশি কিছু বলতে মানা করেছে। কিন্তু এবার তো অবস্থা খারাপ, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়। মানুষ খারাপ বলবে এটা ভেবে নিশি ডিভোর্সও দেয় নাই, আর মানুষ বলবে মেয়েটার দোষ তাই সংসার ভেঙে গেছে। তবে এবার আর না, অনেক সহ্য করেছে আমার মেয়ে। হাসপাতালে গিয়ে দেখতে পেল নিশিকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে, আর নিশির সাথে শুধু শফিক রয়েছে, আর কেউ নেই। নিশির জ্ঞান ফিরল তখন দেখতে পেল হাসপাতালে বেডে শুয়ে আছে, আর তার পাশে তার মা বসে আছে। নিশি আশেপাশে তাকিয়ে আছে আর মাকে বলছে, মা, আমি তো ভেবেছিলাম মারা যাব, কিন্তু কিভাবে বাঁচলাম? এটা আল্লাহর ইচ্ছা, মালিক তোমাকে বাঁচিয়ে রেখেছে। গরিবের কেউ না থাকলেও আল্লাহ একজন আছে। কিন্তু আমাকে হাসপাতালে কে নিয়ে এলো? তুমি কিভাবে জানলে আমার এমন অবস্থা? শফিক তোকে হাসপাতালে নিয়ে এসছে, আর আমাকে কে যেন ফোন দিয়ে বলল চিনি না আমি। শফিক কই মা? ওরে পুলিশে দিয়েছি। এর আগেও তোর কথা শুনে কিছু বলতে পারিনি, কিন্তু এবার আর না, তাই এখন জেলের ভাত খাবে, দেখুক কেমন লাগে। পুলিশে মানে? জেলে মানে? ও কেন জেলে থাকবে? ভুল করে হয়তো এমনটা করে ফেলেছে, তাই জেলে দিতে হবে? ও তো কদিন হলো বাড়িতে এসছে, আমাকে ভুল করে লাথি মেরেছে হয়তো। আচ্ছা মা, শফিককে কবে পুলিশে নিয়ে গেছে? 7 দিন হয়েছে, আর এই 7 দিন তুই মৃত্যুর সাথে লড়াই করছিস, আর আজকেই তোর জ্ঞান ফিরল? কি বলো? আমার বাচ্চার তো কোনো ক্ষতি হয়নি আবার? তাহলে আমি আর বাঁচবো না?
প্রথম আমি মা হব, তোর পেটের বাচ্চার কি হয় বুঝতে পারছি না কেউ। তোর অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আল্লাহ যে তোকে বাঁচিয়ে রেখেছে এটাই অনেক। মরে তো যাইনি, বেঁচে আছি। শফিকরে ছাড়িয়ে আনার ব্যবস্থা করো মা। আমি 7 দিন ধরে হাসপাতালে আছি, আর শফিক জেলে, মনে হয় না জানি কত কষ্ট করতেছে। তোর শ্বশুরবাড়ির সবাই অমানুষ, খুব করে ভুল করেছি তোরে এই জায়গায় বিয়ে দিয়ে। তোর স্বামীও একজন অমানুষ। যে স্বামী তার নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারতে পারে তাকে অমানুষই বলে। আর দরকার নেই শ্বশুরবাড়ি যাওয়ার সময় ডিভোর্স দিয়ে দিবি। না মা না, বিয়ে যখন করেছে আর শফিককে নিয়ে আমি সংসার করব। শফিক একদিন ভালো হবে, আর আমার সন্তানের বাবা হতে যাচ্ছেও। আমি কেসটা উঠিয়ে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঈদের 15 দিন পর এক উকিলের সাথে কথা বলে শফিকের ব্যাপারে, যেহেতু আমি বেঁচে আছি আর আমি এই স্বামীকে নিয়ে সংসার করতে চাই, তাই ওকে ছাড়ানোর ব্যবস্থা করেন।